প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় কৃত্তিবাসের আবির্ভাব কাল সংক্রান্ত বিতর্ক। 19 শতকের প্রথমে অর্থাৎ 1802-3 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রথম কৃত্তিবাসী রামায়ণ প্রকাশিত হয়েছিল। এরও প্রায় 3 দশক পরে বিভিন্ন সাময়িক পত্রে কৃত্তিবাস চর্চা প্রথম শুরু হয়েছিল। কাশীপ্রসাদ ঘোষ 1830-এর লিটারারি গেজেটে কৃত্তিবাস সংক্রান্ত একটি লেখা লিখেছিলেন। এরপর ধারাবাহিকভাবে বাংলা এবং ইংরাজিতে বিভিন্ন জায়গায় কৃত্তিবাস নিয়ে আলোচনা হলেও তার আবির্ভাবকাল নিয়ে 19 শতকের আগে বিশেষ কেউ উল্লেখ করেননি। একমাত্র 1871 খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাঁর বঙ্গভাষার ইতিহাস গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করেছিলেন যে কৃত্তিবাসের আবির্ভাব 1569 খ্রিস্টাব্দে। এই শতকেই রাজনারায়ণ বসু, কৈলাসচন্দ্র সিংহ, অঘোরনাথ চট্টোপাধ্যায় এরা কৃত্তিবাসের রামায়ণ রচনার কাল জানাচ্ছেন যথাক্রমে 1539 খ্রিস্টাব্দ, 1580 খ্রিস্টাব্দ এবং 1558 খ্রিস্টাব্দ। এই শতাব্দীর শেষ দিকে অর্থাৎ 1893 খ্রিস্টাব্দে নগেন্দ্রনাথ বসু তাঁর বিশ্বকোষ চতুর্থ খণ্ডের উল্লেখ করছেন যে কীর্তিবাস আসলে উল্লেখ করছেন যে কীর্তিবাস 1415 খ্রিস্টাব্দ থেকে 1430 খ্রিস্টাব্দে পর্যন্ত জীবিত ছিলেন। অর্থাৎ নগেন্দ্রনাথ কৃত্তিবাস সম্পর্কে জানাচ্ছেন যে সুসেন পণ্ডিতের পিতামহস্থানীয় কীর্তিবাস সুসেনের 40 বৎসর পূর্বে অর্থাৎ প্রায় 1330 থেকে 1335 শকের মধ্যে বিদ্যমান ছিলেন, ইহা সম্ভবপর বলিয়া বোধ হয়। বঙ্গভাষা ও সাহিত্যের গ্রন্থকার দীনেশচন্দ্র সেন বলছেন যে 1480 খ্রিস্টাব্দে কৃত্তিবাসের পৌঢ়াবস্থা প্রমাণিত হলে এর প্রায় 40 বছর আগে তার জন্মকাল ধরে নিতে হবে। তাহলে 1440 কিংবা তার কাছাকাছি কোনো সময় ফুলিয়া গ্রামে মাঘ মাসের শ্রীপঞ্চমীর দিন রবিবার তিনি জন্মগ্রহণ করেন। এবার এই কৃত্তিবাসের জন্মসাল নিয়ে বা জন্মশক নিয়ে একটা বিতর্ক শুরু হয়। তার প্রধান কারণ হুগলি জেলার বদনগঞ্জে হারাধন দত্তের বাড়িতে একটা পুঁথিতে কৃত্তিবাসের আত্মকাহিনী পাওয়া যায় এবং সেই আত্মকাহিনীটা 1896 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশ করেন। এটা নিয়েও বিতর্ক আছে। অনেকে লিখেছেন যে বঙ্গভাষা ও সাহিত্যের দ্বিতীয় সংস্করণে প্রথম এই কৃত্তিবাসের আত্মবিবরণী বা আত্মকাহিনী প্রকাশিত হয়, কিন্তু আবার অনেকে সেটা সংশোধন করে দিয়ে বলছেন যে না, প্রথম সংস্করণেই এই আত্মকাহিনী প্রকাশিত হয়েছিল। এই আত্মকাহিনীতে কৃত্তিবাস খুব স্পষ্টভাবে তার জন্মশক বা তিনি যে গৌড়েশ্বরের সভায় গিয়েছিলেন তার নাম উল্লেখ করেননি। অনেকে মনে করেন যে ওই সময় ঠিক জন্ম তারিখ বা জন্মসাল ভণিতায় দেওয়ার কোনো রেওয়াজ ছিল না, কিন্তু যেহেতু কৃত্তিবাসের জন্মদিন শ্রীপঞ্চমীর মতন একটি পুণ্যতিথি ছিল, সে কারণে হয়তো তিনি জন্মদিন হিসেবে ওই বিশেষ দিনটার নাম উল্লেখ করেছেন। এবার সেই কারণে ওই কৃত্তিবাসের জন্মসাল নির্ধারণের জন্য তিথি নক্ষত্রের সাহায্যে অনেক গবেষক এই কাজে ব্রতী হয়েছে। আবার অনেকে ঐতিহাসিক উপাদান সংক্রান্ত যে ভিত্তি সেটার ভিত্তি করে গৌড়েশ্বর কে হতে পারেন সেই দিক থেকে কৃত্তিবাসের জন্ম নির্ণয় করার চেষ্টা করেছেন। আবার অনেকে কুলুজি গ্রন্থ যেগুলো হয় অর্থাৎ বিভিন্ন বংশের যে তালিকা সেইখান থেকে কৃত্তিবাসের জন্ম আলোচনা করতে গিয়ে দেখেছেন যে ধ্রুবানন্দ মিশ্রের বংশাবলী সংস্কৃত ভাষায় পঞ্চদশ শতকের শেষে চৈতন্যদেবের আবির্ভাবের প্রায় 100 বছর আগে লেখা হয়েছিল এবং তার মধ্যে কৃত্তিবাসের নাম আছে। তো এই আত্মকাহিনী প্রকাশের পরে বেশ কয়েকজন গবেষক কৃত্তিবাসের ঠিক জন্মসাল কবে তাই নিয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন এবং নিজেদের মতামত দিয়েছেন।
তো আমরা এখানে 2 থেকে 3 জন গবেষকের মত ভালো করে পড়ব কৃত্তিবাসের আবির্ভাব সম্পর্কে। আমরা প্রথম যার মত পড়ব তিনি হলেন প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কৃত্তিবাস পণ্ডিত নামে 1304 বঙ্গাব্দের সাহিত্য পরিষদ পত্রিকার 2য় সংখ্যায় একটি প্রবন্ধ লেখেন। সেই প্রবন্ধের যে নির্যাস সেটি বলছি, যে প্রথমেই তিনি ধরে নিচ্ছেন যে 654 শক বা 732 খ্রিস্টাব্দে পঞ্চব্রাহ্মণ আদিসুর কর্তৃক বাংলায় আসেন এবং সেই সময় থেকে কৃত্তিবাস হচ্ছেন 22তম পুরুষ। আর প্রত্যেক পুরুষে যদি 30 বছর করে ধরা হয় তাহলে 22 পুরুষে 660 বছর হয়। তাহলে মোটামুটি কৃত্তিবাসের সময় 1314 শক বা 1392 এইরকম একটা প্রাথমিক হিসেব কষে তিনি এগোলেন। এবার তিনি বলছেন যে দেবীবর ঘটক যে সময় কুলিনদের মেলবন্ধন করেছিলেন সেই সভায় উপস্থিত ছিলেন কৃত্তিবাসের জেঠতুতো ভাই লক্ষ্মীধরের নাতি গঙ্গানন্দ ভট্টাচার্য, এবং ওই গঙ্গানন্দ ভট্টকে নিয়েই ফুলিয়া মেলবদ্ধ হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই দেবীবর যখন মেলবন্ধন করাচ্ছেন তার অনেক আগেকার লোক কৃত্তিবাস, কারণ কৃত্তিবাসের নাতি মানে জাতুতো ভাইয়ের নাতি যদি সেই মেলবন্ধনের সভায় উপস্থিত থাকেন তাহলে কৃত্তিবাস তার অনেক আগেকার লোক। এবার এই যে দেবীবর ঘটকের মেলবন্ধনের কথা বলা হলো, সেই দেবীবর ঘটকের মেলবন্ধনের কথা ধরলে দেখা যাচ্ছে যে এই যোগেশ্বর পণ্ডিত এবং কৃত্তিবাসকে প্রায় কাছাকাছি সময়ের লোক বলা হলেও যোগেশ্বর পণ্ডিত মেলবন্ধনের প্রায় 80 বছর আগে জন্ম নিয়েছিলেন। তাহলে কৃত্তিবাসকেও ওই 70-80 বছর পূর্বে জন্ম নিয়েছিলেন বলা যায়। কিন্তু আমাদের আলোচক অর্থাৎ প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আরও 20 বছর যুক্ত করে ধরে নিচ্ছেন যে অন্তত মেলবন্ধনের 100 বছর আগে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন, এরকম একটা সীমারেখা তিনি ধরে নিচ্ছেন। এবার তিনি দেখতে চাইছেন যে মেলবন্ধনটা কবে হয়েছিল। মেলবন্ধনের মোটামুটি 100 বছর আগে কৃত্তিবাস জন্মেছিলেন এরকম একটা ধারণা তিনি তৈরি করলেন, এবং তারপরে তিনি এগোচ্ছেন কিভাবে, যে মেলবন্ধনটা কবে হয়েছিল। মেলবন্ধনটা কবে হয়েছিল সেটার জন্য বিভিন্ন কুলপঞ্জিকার হিসেব কষে, সেই সমস্ত হিসেব আমাদের এখানে বলা খুব প্রাসঙ্গিক হবে না, সেই জন্য সমস্ত হিসেব কষে তিনি যেটা মোটামুটি সিদ্ধান্তে আসলেন যে ধ্রুবানন্দ দেবীবরের অনুরোধে মেলবন্ধনের কিছুদিন বাদে কুলিনদের মহাবংশ রচনা করেছিলেন। এবার এই মহাবংশটা কতদিন পরে রচনা হয়েছিল না, মেলবন্ধনের 40 বছর পরে এবং রঘুনন্দনের জন্মের 10 বছর আগে। যদি এই রকম হয় তাহলে, এবং রঘুনন্দনের জন্মকাল যদি চৈতন্যদেবের সমান ধরা যায়, তাহলে বলতে হবে যে চৈতন্যদেবের জন্মের 50 বছর আগে দেবীবর ঘটক কর্তৃক কুলিনদের মেলবন্ধন হয়েছিল, এবং তার আগে দেখা যাচ্ছে যে মেলবন্ধনের 100 বছর আগে কৃত্তিবাসের জন্ম। তাহলে 50 এবং 100 যদি যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ চৈতন্যদেবের জন্মের 150 বছর আগে আনুমানিক 1257 শকে বা 1335 খ্রিস্টাব্দে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করছেন আমাদের প্রথম যে গবেষক অর্থাৎ প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে শেষ সিদ্ধান্ত কি না, চৈতন্যদেবের জন্মের 150 বছর আগে, মোটামুটি 150 বছর আগে, অর্থাৎ 1257 শক বা 1335 খ্রিস্টাব্দে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন। এবার আসছি দ্বিতীয় জনের কথায়। দ্বিতীয় জনের বক্তব্য এবং গবেষণা অনেক বেশি। তিনি হচ্ছেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ইনি বিভিন্ন তিথি নক্ষত্র গণনা করে কৃত্তিবাসের জন্ম সম্পর্কে 3টি প্রবন্ধ লিখছেন। প্রথমে তিনি 1318 বঙ্গাব্দের সাহিত্য পরিষদ পত্রিকার 4র্থ সংখ্যায় লিখছেন কৃত্তিবাসের জন্মশক।
সেখানে তিনি কৃত্তিবাসের যে আত্মবিবরণী বা আত্মপরিচয়, সেই আত্মজীবনী, আত্মপরিচয় বা আত্মবিবরণী যাই বলি না কেন, সেখানে একটা শ্লোক আছে, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এই জায়গাটাকে তিনি হাইলাইট করছেন। অর্থাৎ আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। আত্মবিবরণী বা আত্মজীবনীর মধ্যে যদি সবচেয়ে বিতর্কিত দুটি অংশ থাকে, সেটি হলো এই কৃত্তিবাসের নিজের বলা তার জন্ম সময়, এই দুটি লাইন, এবং গৌড়েশ্বরের সভা সংক্রান্ত কথা। সেখানে তিনি বলে দিচ্ছেন গৌড়েশ্বর, কোন গৌড়েশ্বর সেইটা নিয়ে বিতর্ক। তো এই আদিত্যবাদ শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, এই জায়গাটাকে নিয়ে যোগেশচন্দ্র হিসেব করে বলছেন যে পূর্ণ মাঘ মাস অর্থাৎ মাঘ মাসের একদম শেষ দিনে 29 কি 30 তারিখে, এবং আদিত্যবার মানে রবিবার, এবং শ্রীপঞ্চমী তিথিতে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন। এটা যদি আমি ধরে এগোই কৃত্তিবাসের আত্মবিবরণী থেকে, তাহলে তিনি গণনা করে দেখছেন, জ্যোতিষ গণনা করে, যে 1250 শক থেকে 1350 শক পর্যন্ত 100 বছরের মধ্যে কোনো বছরেই ফাল্গুন সংক্রান্তি অর্থাৎ কুম্ভ সংক্রান্তি রবিবারে শ্রীপঞ্চমী তিথিতে পড়েনি। তখন তিনি এই আত্মবিবরণী এবং শ্লোকের অর্থ সম্পর্কে সন্দিগ্ধ হয়ে পড়ছেন। এবার তিনি পরবর্তী যে প্রবন্ধ সেটা লিখছেন। এই প্রবন্ধের 2 বছর পরে যোগেশচন্দ্র 1320 বঙ্গাব্দে সাহিত্য পরিষদ পত্রিকায় তিনি সেখানে কৃত্তিবাসের জন্মতিথিকে 1354 শক 29 মাঘ বলে ঘোষণা করছেন। সেটা কিভাবে করছেন তিনি বলছেন যে কৃত্তিবাস বলেছেন যে শ্রীপঞ্চমী তিথিতে তিনি জন্মেছেন, তিনি একবারও বলেননি যে সরস্বতী পুজোর দিন তিনি জন্মেছেন। এবার শ্রীপঞ্চমী আর সরস্বতী পুজো যে একই দিনে হবে এরকম কোনো বিধায় নেই। রঘুনন্দনের লেখা থেকে তিনি কোট করে বোঝাচ্ছেন যে চতুর্থীতেও এবং ষষ্ঠী দুটোকেই ধরা যেতে পারে সরস্বতী পুজোর দিন হিসেবে। ফলে যদি 2 দিন ধরে তিথিটা থেকে যায়, ফলত তিনি মোটামুটি হিসেব কষে দেখছেন যে 1259 শকের 30 মাঘ অথবা 1354 শকের 29 মাঘ, এই দুদিনই রবিবার, চতুর্থী 55 দণ্ড এবং 28 দণ্ড করে ছিল। ফলত এই দুটো দিনের মধ্যের কোনো একদিন কৃত্তিবাসের জন্ম হয়েছিল। অর্থাৎ 1259 শকের 30 মাঘ অথবা 1354 শকের 29 মাঘ, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন কৃত্তিবাসের জন্ম হয়েছিল। এবার এই দুটো দিনের মধ্যে কোন দিনটাকে ধরতে হবে না, তিনি তখন আত্মবিবরণী থেকে আরেকটা অংশের কোট করছেন, যেখানে কৃত্তিবাস উত্তর দেশে পড়তে যাচ্ছেন। সেখানে আত্মবিবরণীর ওই অংশে হচ্ছে, 11 নিবরে যখন 12তে প্রবেশ, হেনকালে পড়িতে গেলাম উত্তর দেশ, বৃহস্পতিবারের উষা পোহালে শুক্রবার, পাঠের নিমিত্ত গেলাম বড় গঙ্গা পার। এইখান থেকে তিনি হিসেব করে দেখছেন যে যদি তিনি ধরে নেন 1354 শক অর্থাৎ রেবতী নক্ষত্রে কৃত্তিবাস জন্মাচ্ছেন, তাহলে 1365 শকের 28 মাঘ শনিবার তার 11 বছর পূর্ণ হচ্ছে। এবার সেইখান থেকে দেখাচ্ছেন তিনি যে 28 মাঘ 1365 শকের শনিবার যদি তার 11 পেরিয়ে 12 পড়েন কৃত্তিবাস, তাহলে সেই বৃহস্পতি এবং শুক্র দুদিনই কিন্তু যাত্রার জন্য শুভ দিন ছিল, এবং তিনি ধরে নিচ্ছেন যে যেহেতু তিনি বৃহস্পতিবারের উষা পোহালে শুক্রবার কৃত্তিবাস যাচ্ছেন পড়তে, তাহলে নিশ্চয়ই শুভ দিনে যাত্রা করেছিলেন। ফলে সেই কারণে 1354টার উপরে তিনি জোর দিচ্ছেন। এরপর তিনি 1259 আর 1354 মধ্যে পুরোপুরি ভিত্তি দিচ্ছেন 1354কে। সেটার জন্য তিনি দীনেশচন্দ্রের ঐতিহাসিক প্রমাণে সাহায্য নিচ্ছেন। কি সেই প্রমাণ না, সেই প্রমাণের মধ্যে একটা হচ্ছে যে কবির
বড় ভাই মৃত্যুঞ্জয়ের ছেলে মালাধর খাঁকে নিয়ে মালাধরী মেল প্রবর্তিত হয়েছিল 1480 খ্রিস্টাব্দে। এই সময় যদি কৃত্তিবাস থাকেন তাহলে কৃত্তিবাস লিখছেন ভাই মৃত্যুঞ্জয়, অর্থাৎ এখানে ঠিক বড় ভাই বলা যায় না। 1480 খ্রিস্টাব্দে কৃত্তিবাসের বয়স 48 বছর। এবার কৃত্তিবাস নিজেই যদি বেঁচে থাকেন তাহলে কৃত্তিবাসকে নিয়েই বংশের যে মেল সেটা তৈরি হবে, কৃত্তিবাসের ভাইপোকে নিয়ে কেন তৈরি হবে? ফলত এই হিসেবে তিনি 1259 শকটাকে বাদ দিচ্ছেন এবং বাদ দিয়ে তিনি 1354 শকের 29শে মাঘ রবিবার কৃত্তিবাস জন্মগ্রহণ করেছিলেন এই সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। কিন্তু এই সিদ্ধান্তের পরেও এই প্রবন্ধ প্রকাশের প্রায় 20 বছর পরে 1340 বঙ্গাব্দের 18ই আষাঢ় যোগেশচন্দ্র তার দ্বিতীয় সিদ্ধান্ত বাতিল করে আরেকটি প্রবন্ধ রচনা করছেন। 1340 বঙ্গাব্দের 18ই আষাঢ় সাহিত্য পরিষদের দ্বিতীয় মাসিক অধিবেশনে একটা নতুন প্রবন্ধ পাঠ করছেন, তার তৃতীয় এবং শেষ প্রবন্ধ কৃত্তিবাস সংক্রান্ত। সেখানে তিনি কৃত্তিবাসের জন্মশক 1320 শকাব্দ গণনা করছেন। কেন গণনা করছেন না, তখন তিনি বলছেন যে আদিত্যবাদ শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, এখানে পূর্ণ এই শব্দটার উপরে জোর দিলে হবে না। এখানে পূর্ণ না বলে যদি বলি পূর্ণ মাঘ মাস তাহলে বিষয়টা অনেক ঠিকঠাক হবে। কারণ আরেকজন পণ্ডিত নলিনীকান্ত ভট্টশালী, যিনি কৃত্তিবাসী রামায়ণের একজন বিশিষ্ট গবেষক, তিনি যোগেশচন্দ্রকে পুনরায় কৃত্তিবাসের জন্মশক হিসেব করার জন্য অনুরোধ করেছিলেন। কারণ যদি যোগেশচন্দ্রের মত অনুসারে কৃত্তিবাসের জন্ম 1354 শক ধরতে হয়, তাহলে কৃত্তিবাসকে ওই সময়ে কোনো হিন্দু গৌড়েশ্বরের কাছে যেতে হবে রামায়ণ রচনার সময়, কিন্তু সেই সময় কোনো হিন্দু গৌড়েশ্বরকে পাওয়া যাচ্ছে না। সেই কারণে আরেকটা বিষয় যে দনুজমর্দন রাজা গণেশ 1339 এবং 1340 শকাব্দে সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তিতে ছিলেন এবং এর সভাতেই কৃত্তিবাস উপস্থিত হয়েছিলেন। সেটা যদি ধরতে হয় তাহলে কৃত্তিবাসের বয়স 20 থেকে 30-এর মধ্যে হবে সেই সময়, অর্থাৎ কৃত্তিবাসকে 1308 থেকে 1320-র মধ্যে কোনো একটা রবিবারে জন্ম নিতে হবে। এবার হিসেব করে যোগেশচন্দ্র দেখলেন যে তাহলে 1320 শকে রবিবারে চতুর্থী যে মাত্রা সেটা 5 দণ্ড ছিল এবং এর পরে সরস্বতী পুজো হয়েছিল। তাহলে সরস্বতী পুজো যদি হয়ে যায় তাহলে শ্রীপঞ্চমীর সঙ্গে সরস্বতী পুজোর হিসেবটা মিলে যাচ্ছে এবং রবিবারের হিসেবটা মিলে যাচ্ছে। সেই কারণে যোগেশচন্দ্র তার প্রথম মতের 20 বছর বাদে, দ্বিতীয় মতের 20 বছর বাদে তৃতীয় অর্থাৎ সর্বশেষ মত কৃত্তিবাসের জন্ম সংক্রান্ত যেটা সিদ্ধান্ত করলেন সেটি হলো যে 1320 শক রবিবার 16ই মাঘ কৃত্তিবাস জন্ম নিয়েছিলেন, কারণ সেখানে সরস্বতী পুজো পাওয়া যাচ্ছে, শ্রীপঞ্চমী তিথিও পাওয়া যাচ্ছে এবং হিন্দু গৌড়েশ্বরও পাওয়া যাচ্ছে। এ গেল যোগেশচন্দ্রের কথা। এরপরে আমরা বসন্তরঞ্জন বিদ্যুৎ বল্লভের কথায় আসব। বসন্তরঞ্জন বিদ্যুৎ বল্লভ তিনি যোগেশচন্দ্রের দ্বিতীয় সিদ্ধান্ত অর্থাৎ 1354 শকের কৃত্তিবাসের জন্মকেই, অর্থাৎ 1354 শক যদি শকাব্দে ধরি তাহলে ইংরাজিতে 1433 খ্রিস্টাব্দে কৃত্তিবাসের জন্মকেই ঠিক বলে মনে করছেন। আবার নলিনীকান্ত ভট্টশালী তিনি যোগেশচন্দ্রের যে শেষ সিদ্ধান্ত অর্থাৎ 1320 শকে কৃত্তিবাসের জন্ম সেটিকেই ঠিক বলে মনে করছেন। এই হলো কৃত্তিবাসের আবির্ভাব সংক্রান্ত যে বিতর্ক সেটির কয়েকজন পণ্ডিতের কথা। আমরা এই আলোচনাটি শেষ করছি সুকুমার সেনের কৃত্তিবাসের আবির্ভাব সংক্রান্ত বক্তব্য দিয়ে। সুকুমার সেন তার বিভিন্ন সাহিত্যের ইতিহাসের গ্রন্থে কুলজি যে প্রমাণ
অর্থাৎ বংশতালিকার যে প্রমাণ, সেই প্রমাণটাকে অস্বীকার করছেন। তিনি বলছেন যে কুলজি ঘাটিয়া কৃত্তিবাসের 1399 জন্ম শকাব্দের সমর্থন চেষ্টা হইয়াছে। বাঙালি ঐতিহাসিক পণ্ডিত যাহারা পুরানো বাংলার ইতিহাস লইয়া গবেষণা করেন, তাহাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রায় সকলেরই নিদানে ভরসা কুলশাস্ত্র। সত্যের সঙ্গে মিথ্যা অনির্বিচারে মিশাইলে তাহা মিথ্যার অপেক্ষাও তুচ্ছ। ঘটকের পাঁজিকে ইতিহাসের কাজে লাগানো মানে মিথ্যার অপেক্ষা তুচ্ছ যে অসাধ্য তাহার দ্বারা আরেকটি সাধ্যকে সিদ্ধ প্রতিপন্ন করা। অর্থাৎ যেটা বলতে চাইছেন যে কুলজি দিয়ে, কুলশাস্ত্র দিয়ে, বংশের হিসেব দিয়ে ঐতিহাসিক প্রমাণে পৌঁছানোটা অত্যন্ত ভুল কাজ। তাহলে তিনি কি বলতে চাইছেন? তিনি কৃত্তিবাসের আত্মবিবরণীর জায়গাটিকেই অনেক বেশি করে প্রশ্ন করছেন। তার মতে কৃত্তিবাসের আত্মবিবরণী সর্বপ্রথম প্রকাশিত হচ্ছে নগেন্দ্রনাথ বসুর বঙ্গের জাতীয় ইতিহাসের প্রথম খণ্ডে, কিন্তু সেটা প্রথম 9 ছত্র মাত্র। তারপরে যখন কৃত্তিবাসের বিবরণীটা পুরোটাও পাওয়া যাচ্ছে, দীনেশচন্দ্র সেন ছাপাচ্ছেনও, সেখানে ফুলিয়া গ্রামের যে মুখটি বংশের কথা বলা হচ্ছে বা রামায়ণ রচনাকার যে কৃত্তিবাসের কথা বলা হচ্ছে, তার নাম এবং যশ ষোড়শ শতাব্দীতে চৈতন্যের সময় সম্পূর্ণ অজানা ছিল। সুতরাং ষোড়শ শতাব্দীতে রামায়ণ রচয়িতা ফুলিয়ার মুখটি কৃত্তিবাসের অস্তিত্ব স্বীকার করা যাচ্ছে না। চৈতন্যের সমকালে রামায়ণ গানের যথেষ্ট প্রচলন ছিল, রামচরিত নাট গানের, কিন্তু ষোড়শ শতাব্দীর শেষ পর্যন্ত কোনো শ্রীরাম পাঁচালীর রচয়িতার উল্লেখ তিনি পাচ্ছেন না। সুতরাং ষোড়শ শতাব্দীর আগের লোক হিসেবে কৃত্তিবাসকে তিনি ধরতে পারছেন না, সুকুমার সেন। দ্বিতীয় আপত্তি তাঁর যে কীর্তিবাস, এটা পুঁথিতে পাওয়া যাচ্ছে, আর সেই সময় বর্তমানে প্রচলিত নাম হচ্ছে কৃত্তিবাস। এই নাম 19 শতাব্দীতে কৃত্তিবাসের রামায়ণ মুদ্রিত হবার আগে অবধি এই নামে কোনো দ্বিতীয় সাহিত্যিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এবং এটা মনে হচ্ছে তাঁর, সুকুমার সেনের, যে নামটা আসল নয়, এটা কোনো গায়নের দেয়া নাম, এবং অষ্টাদশ শতাব্দীর আগে লেখা কৃত্তিবাস কাব্যের কোনো পুঁথি তিনি পাচ্ছেন না। সুতরাং এই সমস্ত মিলিয়ে তিনি সিদ্ধান্তে আসছেন যে হরপ্রসাদ শাস্ত্রী সাবিত্রী লাইব্রেরিতে তার অভিভাষণে যে কথা বলেছিলেন যে কৃত্তিবাস সপ্তদশ শতাব্দীর আগেকার লোক নয়, সেটাকে তিনিও সমর্থন করছেন। যদিও অন্যত্র তিনি কৃত্তিবাসকে পঞ্চদশ শতাব্দীর প্রথমের লোক ছিলেন, এই রকম দিকেও কিছুটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ এখানে তিনি সিদ্ধান্তে আসছেন যে হরপ্রসাদ শাস্ত্রীর সিদ্ধান্ত যে কৃত্তিবাস সপ্তদশ শতাব্দীর আগেকার লোক নন, সেটা সুকুমার সেনও সমর্থন করছেন। এই গেল আমাদের কৃত্তিবাসের আত্মপরিচয় থেকে কৃত্তিবাসের আবির্ভাবের কাল সংক্রান্ত বিতর্কের একটি সংক্ষিপ্ত আলোচনা। আমরা এই আলোচনা প্রসঙ্গে পড়লাম মূলত প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, সুকুমার সেন, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ, এদের কথা। এর মধ্যে প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম মূলত কুলশাস্ত্র সংক্রান্ত হিসেব থেকে কৃত্তিবাসের আবির্ভাবকালে পৌঁছচ্ছেন। আমরা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধিকে দেখলাম যে তিথি নক্ষত্রের বিচার করে আদিত্য বা শ্রীপঞ্চমী থেকে তিনি পৌঁছাচ্ছেন পূর্ণ মাঘ মাস থেকে। এবং যোগেশচন্দ্রের যে 3টি প্রবন্ধে, মানে 3টি সিদ্ধান্ত, প্রথমে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। যোগেশচন্দ্র প্রথমে আত্মবিবরণীটিকেই প্রশ্ন করছেন, পরবর্তীকালে তিনি 1354-তে ধরে নিচ্ছেন কৃত্তিবাসের আবির্ভাবকাল, পরবর্তীকালে তিনি পূর্ণ মাঘ মাসটিকে পূর্ণ মাঘ মাস ধরে 1320 শকাব্দে কৃত্তিবাসের আবির্ভাবকাল ধরে নিচ্ছেন। নলিনীকান্ত ভট্টশালীও যোগেশচন্দ্রের এই শেষ সিদ্ধান্তটিকে সমর্থন করছেন, অর্থাৎ 1320 শককে। অপরদিকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ তিনি যোগেশচন্দ্র রায়ের দ্বিতীয় সিদ্ধান্তটিকে, অর্থাৎ 1354 শকে কৃত্তিবাসের জন্ম, এই সিদ্ধান্তটিকে সমর্থন করছেন। এইভাবে আর সুকুমার সেন কুলজি যে প্রমাণ, সেই প্রমাণকে গ্রাহ্য করছেন না, তিনি কৃত্তিবাসকে হরপ্রসাদ শাস্ত্রীর মতোই
সপ্তদশ শতাব্দীর আগেকার লোক বলতে রাজি নন। কৃত্তিবাস সংক্রান্ত, কৃত্তিবাসের আবির্ভাব সংক্রান্ত এই বিতর্কটি আমরা ভালো করে পড়ব এবং আমাদের আগামী পরীক্ষার জন্য আশা করি এটি কাজে লাগবে। সবাই ভালো থেকো।